বিজয়নগরে রঘুনাথ নামের একজন মজুর থাকত, যে মজুরের কাজ করতে নিজের গ্রাম থেকে দূরে শহরে রোজ যাওয়া আসা করত। রঘুনাথের স্ত্রী ছিল লক্ষ্মী, আর তাদের দুটো সন্তান ছিল, মহেশ আর আশা। গোটা পরিবার খুশিতে ছিল। একদিনের কথা, রঘুনাথ প্রতিদিনের মতো মজুরের কাজ করতে শহরে গেল। আরও রোড ক্রস করছিল, আর একটা ট্রাকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রঘুনাথকে হাসপাতালে ভর্তি করা হলো। ওর গোটা পরিবার দুঃখী ছিল, ছেলেমেয়েরা কাঁদছিল, লক্ষ্মী সবাইকে সামলানোর চেষ্টা করছিল। দেখো, বাবা সুস্থ হয়ে যাবে, তোমরা দুজন যদি এভাবে কাঁদো বাবার ভালো লাগবে না। বাবা কবে সুস্থ হবে? বলো না মা, খুব তাড়াতাড়ি। তোমরা দুজন চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। কয়েকদিন কেটে গেল। রঘুনাথের অবস্থা একটু ভালো হলো, কিন্তু ও এখনো পর্যন্ত চলাফেরা করতে পারে না। একদিন যখন নার্স লক্ষ্মীর কাছে এলো, ডাক্তারবাবু আপনাকে ডাকছেন। লক্ষ্মী ডাক্তারের কেবিনে গেল। বোন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিতে চাই না। আপনার স্বামীর দুটো পায়ের অপারেশন অবশ্যই করতে হবে, তবে উনি চলাফেরা করতে পারবেন। কিন্তু আপনার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে আপনি এত খরচা করতে পারবেন। কত টাকা খরচা হবে ডাক্তারবাবু? প্রায় 20,000 টাকা। বাপরে! যদি ওনার অপারেশন না হয় তাহলে উনি কখনো চলাফেরা করতে পারবেন না। এখন আপনি নিজের মতো করে বুঝে নিন। যদি আপনি ওনার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি চেষ্টা করছি। লক্ষ্মী চিন্তায় পড়ে গেল যে ও কিভাবে নিজের স্বামী চিকিৎসা করাবে। ও বাচ্চাদের সাথে বাড়িতে গেল আর নিজের গয়নাগুলো দেখতে লাগলো। এগুলো তো অনেক কম, এ দিয়ে তো 1 লাখ টাকাও পাওয়া যাবে না। সংসারও সামলাতে হবে, আরো চিকিৎসাও করাতে হবে, কিভাবে হবে সব? লক্ষ্মী নিজের গয়নাগুলো দেখছিল, তখনও 2 ছেলে মেয়ে ওর কাছে এলো। মা, তুমি কি এই মঙ্গলসূত্র আর বালা বিক্রি করে দেবে? আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বাবা। মা, আমরা যদি সবাই মিলে টাকা রোজগার করি তাহলে কিভাবে? তুমি খুব ভালো ইডলি বানাও মা। যদি আমরা ইডলির দোকান দিই তাহলে সেটা তো আমরা করতেই পারি। তা দিয়ে কি এতগুলো টাকা জমা করা যাবে? 20 লাখ! মা, চেষ্টা তো করে দেখা যাক। ভগবান যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে, আর বাবার চিকিৎসাও করাতে পারবো। অনেক বড় হয়ে গেছো তোমরা দুজন, চলো ইডলির ব্যবস্থা জোগাড় যন্ত্র করি। লক্ষ্মী আর ছেলেমেয়েরা বাড়িতে জিনিসপত্র জোগাড় করতে লাগলো। এই হলো চামচ আর প্লেটগুলো, এই হলো উনুন, এই হলো ইডলির কুকার। কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই ছোট। ঠেলা গাড়িতে যদি বেশি লোক চলে আসে তাহলে তাড়াতাড়ি ইডলি বানাতে অসুবিধা হবে। তাহলে আমাদের কি করা উচিত মা? আমাদের নতুন ইডলির কুকার কিনতে হবে। আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে বড় ইডলির কুকার হয়ে যাবে। ইডলির কুকার কেনার জন্য 3 জনের দোকানে গেল। দাদা, একটা বড় ইডলির কুকার দেখান তো। দোকানদার ওদের একটা ইডলির কুকার দেখালো। এর থেকেও বড় চাই। বোন শুনুন, এর থেকে বড় ইডলির কুকার আমার কাছে নেই। আজকাল এর থেকে বড় ইডলির কুকার তৈরি হয় না। সেটা কি করে সম্ভব? কিন্তু আপনি পুরো ইডলি কুকার কিনতে পারেন। পাশে একটা পুরনো বাসনের দোকান আছে, ওনার কাছে অবশ্যই বড় ইডলি কুকার পেয়ে যাবেন। আপনি ওখানে দেখে নিন। ঠিক আছে। লক্ষ্মী আর ওর ছেলে মেয়েরা পাশে দোকানে গেল। সেখানে লক্ষ্মী একটা পেতলের বড় ইডলি কুকার দেখতে পেল। দাদা, ওই বড় মাপের ইডলি কুকারের দামটা কত? ওই পুরনো মোটাটা? ওটার দাম হলো 500 টাকা। ঠিক আছে, ওটা আমাকে দিয়ে দিন। লক্ষ্মী আর বাচ্চারা ওই বড় ইডলি কুকারটা নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বাড়িতে পৌঁছে, মা, তুমি এই ইডলি কুকারটাই কেন কিনলে? পাশে তো কত চকচকে স্টিলের কুকার ছিল, তাহলে এটা পেতলেরটাই কেন? কারণ এটা হলো পেতলের। পেতলে ইডলির স্বাদ আরো ভালো হয় বাবা। তার চেয়েও ভালো আমরা এটা অনেক সস্তা দামে পেয়েছি। কিন্তু মা, আমাদের নতুন কুকার কেনা উচিত ছিল না? দেখো না, এটা কত নোংরা হয়ে রয়েছে। আশা, এটা হলো পেতলের, এক্ষুনি এটাকে ঘষলে চকচকে হয়ে যাবে। ঠিক আছে মা। লক্ষ্মী ওই ইডলি কুকারটা ধুয়ে দিল আর ওটা চমকাতে শুরু করলো। আরে বা, এটা তো চকচক করছে। আমি তো বলেইছিলাম। আর আশা,
এই জন্যই বলা হয় ওল্ড ইজ গোল্ড। মা, এতে ইডলি বানিয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি। লক্ষ্মী ওই ইডলি কুকারের থালাগুলোতে ইডলির গোলা ভরলো আর ওটা গ্যাসে বসিয়ে দিল। এখন আমাদের 8 মিনিট অপেক্ষা করতে হবে, তাই না মা? হ্যাঁ একদম। দুই ছেলে মেয়ে ইডলি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছিল। ওদের দুজনেরই নজর ছিল ঘড়ির কাঁটার দিকে। যেই ঘড়িতে 8 মিনিট হলো, হয়ে গেছে, 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরো, খুলছি আমি। যেই লক্ষ্মী কুকারটা খুললো, তখন কুকারের ভেতর থেকে ঝকঝকে আলো বেরোলো। সাদা আটা সোনালি হয়ে গেল কি করে? যেই লক্ষ্মী ওই ইডলিগুলো বাইরে বের করলো, তখন হকচকিয়ে গেল। এই ইডলিগুলো পাথরের কি করে হয়ে গেল? পাথরে নয়, সোনার। সোনার ইডলি! লক্ষ্মী একটা সোনার ইডলি নিয়ে শ্যাকরার কাছে গেল আর সেখানে তার কাছে ওটা পরীক্ষা করালো। এটা হলো খাঁটি সোনা। এই শুনে লক্ষ্মী নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও বাড়ি ফিরল আর এই কথাটা নিজের ছেলে মেয়েদের বলল। তখন ওরা আনন্দে লাফাতে লাগলো। আমাদের কাছে কতগুলো সোনার ইডলি আছে। মা, এগুলো বিক্রি করে আমরা বাবা চিকিৎসা করাতে পারবো। হ্যাঁ, এখানে এতগুলো সোনা আছে যে আমরা ভাবতেও পারবো না বাচ্চারা। কিছুদিন পর লক্ষ্মী দুটো সোনার ইডলি শ্যাকরার কাছে বিক্রি করে দিল আর তা থেকে পাওয়া টাকা নিয়ে নিজের স্বামী রঘুনাথের পায়ের অপারেশন করালো। রঘুনাথ আবার হাঁটতে চলতে লাগলো। আরো দুটো সোনার ইডলি বিক্রি করে লক্ষ্মী নতুন বাড়ি কিনে নিল। রঘুনাথ আর তার পরিবার হাসি খুশি নতুন বাড়িতে থাকতে লাগলো। আজও সেই ইডলির কুকারটা লক্ষ্মীর কাছে রয়েছে, কিন্তু ও আর কখনো সোনার ইডলি তৈরি করেনি। মা, আমরা কি আবার সোনার ইডলি বানাবো না? না, কারণ ভগবান আমাদের যতটা দিয়েছেন সেটা আমাদের জন্য অনেকটা। আর এমনিতেও আশা, মা তো সব সময় বলে যে লোভ করা মহাপাপ। হ্যাঁ, আর আমাদের একদম লোভ করা উচিত নয়। একদম ঠিক। এবার তোমরা দুজন ভুলে যাও যে তোমরা কখনো জাদু ইডলি কুকার পেয়েছিলে আর সব সময় খুশি থাকো। বিজয়নগরে রঘুনাথ নামের একজন মজুর থাকতো, যে মজুরের কাজ করতে নিজের গ্রাম থেকে দূরে শহরে রোজ যাওয়া আসা করত। রঘুনাথের স্ত্রী ছিল লক্ষ্মী আর তাদের দুটো সন্তান ছিল, মহেশ আর আশা। গোটা পরিবার খুশিতে ছিল। একদিনের কথা, রঘুনাথ প্রতিদিনের মতো মজুরের কাজ করতে শহরে গেল। আরও রোড ক্রস করছিল আর একটা ট্রাকের সাথে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রঘুনাথকে হাসপাতালে ভর্তি করা হলো। ওর গোটা পরিবার দুঃখী ছিল, ছেলেমেয়েরা কাঁদছিল। লক্ষ্মী সবাইকে সামলানোর চেষ্টা করছিল। দেখো, বাবা সুস্থ হয়ে যাবে। তোমরা দুজন যদি এভাবে কাঁদো, বাবার ভালো লাগবে না। বাবা কবে সুস্থ হবে? বলো না মা, খুব তাড়াতাড়ি। তোমরা দুজন চিন্তা করো না, আমি সব কিছু ঠিক করে দেব। কয়েকদিন কেটে গেল। রঘুনাথের অবস্থা একটু ভালো হলো, কিন্তু ও এখনো পর্যন্ত চলাফেরা করতে পারে না। একদিন যখন নার্স লক্ষ্মীর কাছে এলো, ডাক্তারবাবু আপনাকে ডাকছেন। লক্ষ্মী ডাক্তারের কেবিনে গেল। বোন, আমি আপনাকে মিথ্যে আশ্বাস দিতে চাই না। আপনার স্বামীর দুটো পায়ের অপারেশন অবশ্যই করতে হবে, তবে উনি চলাফেরা করতে পারবেন। কিন্তু আপনার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে আপনি এত খরচা করতে পারবেন। কত টাকা খরচা হবে ডাক্তারবাবু? প্রায় 20,000 টাকা। বাপরে! যদি ওনার অপারেশন না হয় তাহলে উনি কখনো চলাফেরা করতে পারবেন না। এখন আপনি নিজের মতো করে বুঝে নিন। যদি আপনি ওনার অপারেশনের জন্য টাকা জোগাড় করতে পারেন তাহলে খুব ভালো হবে। ঠিক আছে ডাক্তারবাবু, আমি চেষ্টা করছি। লক্ষ্মী চিন্তায় পড়ে গেল যে ও কিভাবে নিজের স্বামী চিকিৎসা করাবে। ও বাচ্চাদের সাথে বাড়িতে গেল আর নিজের গয়নাগুলো দেখতে লাগলো। এগুলো তো অনেক কম, এ দিয়ে তো 1 লাখ টাকাও পাওয়া যাবে না। সংসারও সামলাতে হবে, আরো চিকিৎসাও করাতে হবে। কিভাবে হবে সব? লক্ষ্মী নিজের গয়নাগুলো দেখছিল, তখনও 2 ছেলে মেয়ে ওর কাছে এলো। মা, তুমি কি এই মঙ্গলসূত্র আর বালা বিক্রি করে দেবে? আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না বাবা। মা, আমরা যদি সবাই মিলে টাকা রোজগার করি তাহলে কিভাবে? তুমি খুব ভালো ইডলি বানাও মা। যদি আমরা ইডলির দোকান দিই তাহলে সেটা তো আমরা করতেই পারি।
তা দিয়ে কি এতগুলো টাকা জমা করা যাবে? 20 লাখ! মা, চেষ্টা তো করে দেখা যাক। ভগবান যদি চায় তাহলে খুব তাড়াতাড়ি জোগাড় হয়ে যাবে, আর বাবার চিকিৎসাও করাতে পারবো। অনেক বড় হয়ে গেছো তোমরা দুজন, চলো ইডলির ব্যবস্থা জোগাড় যন্ত্র করি। লক্ষ্মী আর ছেলেমেয়েরা বাড়িতে জিনিসপত্র জোগাড় করতে লাগলো। এই হলো চামচ আর প্লেটগুলো, এই হলো উনুন, এই হলো ইডলির কুকার। কিন্তু আমার মনে হচ্ছে এটা খুবই ছোট। ঠেলা গাড়িতে যদি বেশি লোক চলে আসে তাহলে তাড়াতাড়ি ইডলি বানাতে অসুবিধা হবে। তাহলে আমাদের কি করা উচিত মা? আমাদের নতুন ইডলির কুকার কিনতে হবে। আমার কাছে কিছু টাকা আছে, তাই দিয়ে বড় ইডলির কুকার হয়ে যাবে। ইডলির কুকার কেনার জন্য 3 জনে দোকানে গেল। দাদা, একটা বড় ইডলির কুকার দেখান তো। দোকানদার ওদের একটা ইডলির কুকার দেখালো। এর থেকেও বড় চাই। বোন শুনুন, এর থেকে বড় ইডলির কুকার আমার কাছে নেই। আজকাল এর থেকে বড় ইডলির কুকার তৈরি হয় না। সেটা কি করে সম্ভব? কিন্তু আপনি পুরো ইডলি কুকার কিনতে পারেন। পাশে একটা পুরনো বাসনের দোকান আছে, ওনার কাছে অবশ্যই বড় ইডলি কুকার পেয়ে যাবেন। আপনি ওখানে দেখে নিন। ঠিক আছে। লক্ষ্মী আর ওর ছেলে মেয়েরা পাশে দোকানে গেল। সেখানে লক্ষ্মী একটা পেতলের বড় ইডলি কুকার দেখতে পেল। দাদা, ওই বড় মাপের ইডলি কুকারের দামটা কত? ওই পুরনো মোটাটা, ওটার দাম হলো 500 টাকা। ঠিক আছে, ওটা আমাকে দিয়ে দিন। লক্ষ্মী আর বাচ্চারা ওই বড় ইডলি কুকারটা নিয়ে নিজেদের বাড়িতে ফিরে এলো। বাড়িতে পৌঁছে, মা, তুমি এই ইডলি কুকারটাই কেন কিনলে? পাশে তো কত চকচকে স্টিলের কুকার ছিল, তাহলে এটা পেতলেরটাই কেন? কারণ এটা হলো পেতলের। পেতলে ইডলির স্বাদ আরো ভালো হয় বাবা। তার চেয়েও ভালো আমরা এটা অনেক সস্তা দামে পেয়েছি। কিন্তু মা, আমাদের নতুন কুকার কেনা উচিত ছিল না? দেখো না, এটা কত নোংরা হয়ে রয়েছে। আশা, এটা হলো পেতলের। এক্ষুনি এটাকে ঘষলে চকচকে হয়ে যাবে। ঠিক আছে মা। লক্ষ্মী ওই ইডলি কুকারটা ধুয়ে দিল আর ওটা চমকাতে শুরু করলো। আরে বা, এটা তো চকচক করছে। আমি তো বলেইছিলাম। আর আশা, এই জন্যই বলা হয় ওল্ড ইজ গোল্ড। মা, এতে ইডলি বানিয়ে দেখো না। হ্যাঁ হ্যাঁ, বানাচ্ছি। লক্ষ্মী ওই ইডলি কুকারের থালাগুলোতে ইডলির গোলা ভরলো আর ওটা গ্যাসে বসিয়ে দিল। এখন আমাদের 8 মিনিট অপেক্ষা করতে হবে, তাই না মা? হ্যাঁ, একদম। 2 ছেলে মেয়ে ইডলি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছিল। ওদের দুজনেরই নজর ছিল ঘড়ির কাঁটার দিকে। যেই ঘড়িতে 8 মিনিট হলো, হয়ে গেছে, 8 মিনিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ধৈর্য ধরো, খুলছি আমি। যেই লক্ষ্মী কুকারটা খুললো, তখন কুকারের ভেতর থেকে ঝকঝকে আলো বেরোলো। সাদা আটা সোনালি হয়ে গেল কি করে? যেই লক্ষ্মী ওই ইডলিগুলো বাইরে বের করলো, তখন হকচকিয়ে গেল। এই ইডলিগুলো পাথরের কি করে হয়ে গেল? পাথরে নয়, সোনার। সোনার ইডলি! লক্ষ্মী একটা সোনার ইডলি নিয়ে শ্যাকরার কাছে গেল আর সেখানে তার কাছে ওটা পরীক্ষা করালো। এটা হলো খাঁটি সোনা। এই শুনে লক্ষ্মী নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও বাড়ি ফিরল আর এই কথাটা নিজের ছেলে মেয়েদের বলল। তখন ওরা আনন্দে লাফাতে লাগলো। আমাদের কাছে কতগুলো সোনার ইডলি আছে। মা, এগুলো বিক্রি করে আমরা বাবা চিকিৎসা করাতে পারবো। হ্যাঁ, এখানে এতগুলো সোনা আছে যে আমরা ভাবতেও পারবো না বাচ্চারা। কিছুদিন পর লক্ষ্মী 2টো সোনার ইডলি শ্যাকরার কাছে বিক্রি করে দিল আর তা থেকে পাওয়া টাকা নিয়ে নিজের স্বামী রঘুনাথের পায়ের অপারেশন করালো। রঘুনাথ আবার হাঁটতে চলতে লাগলো। আরো 2টো সোনার ইডলি বিক্রি করে লক্ষ্মী নতুন বাড়ি কিনে নিল। রঘুনাথ আর তার পরিবার হাসি খুশি নতুন বাড়িতে থাকতে লাগলো। আজও সেই ইডলির কুকারটা লক্ষ্মীর কাছে রয়েছে, কিন্তু ও আর কখনো সোনার ইডলি তৈরি করেনি। মা, আমরা কি আবার সোনার ইডলি বানাবো না? না, কারণ ভগবান আমাদের যতটা দিয়েছেন সেটা আমাদের জন্য অনেকটা। আর এমনিতেও আশা, মা তো সব সময় বলে যে লোভ করা মহাপাপ। হ্যাঁ, আর আমাদের একদম লোভ করা উচিত নয়। একদম ঠিক।
এবার তোমরা দুজন ভুলে যাও যে তোমরা কখনো জাদু ইডলি কুকার পেয়েছিলে, আর সব সময় খুশি থাকো। এক গরিব পরিবারের ছেলে ছিল মুকেশ। ও নিজের দিদি পুনম আর ছেলে চিকুর সাথে থাকত। ও মাটির বাসন বানানোর কাজ করত। এই মাটির বাসন বানানোর কি লাভ? এখন কেউ কিনছেই না। চলো এবার খাবার খেয়ে নাও, অনেকক্ষণ ধরে ওই ধুলো মাটি দিয়ে খেলছো। আরে এই মাটি দিয়ে যদি খেলাধুলো না করি তাহলে পেটটা ভরবে কি করে? বাসন কোসন বাকি আছে, ওগুলোকে বানাতে দাও। বাবা, আমাকেও মাটির বাসন বানানো শিখিয়ে দাও না। এখনো তুমি অনেক ছোট আছো বাবা, যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমাকেও আমি মাটি দিয়ে বাসন বানানো শিখিয়ে দেব। থাক থাক, তুমি এই মাটির বাসন বানিয়ে কি পেয়েছো যে আবার ছেলেকে এসব শেখাবে? একে তো আমি লেখাপড়া শিখিয়ে অনেক বড় লোক বানাবো। আরে আমাদের পারিবারিক পরম্পরা তো এটাই, ওকে এই পরম্পরার সম্বন্ধে জ্ঞান তো হতে হবে। কি দরকার এই বংশের ধারা বজায় রাখার, যাতে কোনো লাভই নেই? সব সময় পুনম এই কাজের জন্য মুকেশকে অনেক গালমন্দ দিত, কিন্তু মুকেশ কিছুতেই এই কাজ ছাড়তে রাজি ছিল না। একদিন পুনম মুকেশকে বলল, এখান থেকে খানিকটা দূরে একটা কলেজ খুলছে, ওখানে কোনো দোকানপাট নেই। আমার মতে ওখানে গিয়ে আমরা আমাদের একটা চায়ের দোকান খুলে দিই। এই মাটির বাসন বানিয়ে তো কোনো লাভই হচ্ছে না, শুধু শুধু নিজের সময় নষ্ট করছো। আর সংসারের খরচ চালানোর জন্য টাকা চাই, মাটি নয়। তুমি কিছু না বলে আমার তৈরি বাসনগুলোর ওপর কেন ঝাল ঝাড়ো? একদিন দেখো এই বাসনগুলোই কাজে আসবে। আমি এসব ফালতু কথা শুনতেই চাই না। আমার ভাই কিছু টাকা দিয়েছে, আমি চাই এই টাকা দিয়ে তুমি ওই কলেজের সামনে একটা চায়ের দোকান খোলো। কলেজের ছেলে মেয়েরা নিশ্চয়ই চা খেতে আসবে। তুমি কোনো একটা কিছু ভুল বুঝেছো। কলেজ খোলার আগেই তার আশেপাশে অনেক দোকান গড়ে উঠেছে, ওখানে আমার দোকান কিভাবে চলবে? কিন্তু পুনম কোনো কথাই শোনে না, আর ও মুকেশের হাতে টাকা ধরিয়ে দেয় আর বাজার থেকে জিনিসপত্র কিনতে ওকে পাঠিয়ে দেয়। মুকেশ পুনমের কাছে হেরে যায় আর চায়ের সরঞ্জাম নিয়ে কলেজের বাইরে একটা দোকান খুলে বসে। ভগবান, আমি বলেছিলাম না এখানে অনেকগুলো দোকান আছে, আমার তৈরি চা কেউ খাবে না। আজ শুধুমাত্র 20 কাপ চা বিক্রি হয়েছে। মাত্র 20টা চা বিক্রি হয়েছে? এতে তো কোনো কিছুই হবে না। এভাবে তো আমাদের খরচাটাও ওঠানো যাবে না। চিনির দাম কত বেড়ে গেছে, আর চা পাতার কথা তো বলেই লাভ নেই। আরে ওখানে অনেক লোক চা বানিয়ে বিক্রি করে, কিছু লোক তো চা নিয়ে কলেজের ভেতরেও গিয়ে বেঁচে আসে। এখন মানুষের উপর নির্ভর করবে তারা কি ধরনের চা পছন্দ করবে, আর কার থেকে তারা চা খাবে, আর কার থেকে তারা চা কিনে খাবে। কিন্তু তুমি তো আমাকে সেই চায়ের দোকানে বসিয়ে ছাড়বে। আমি খুব ভালো রকম একটা বাসন বানানোর কাজ করছিলাম, কিন্তু তোমার সেটা পছন্দ হলো না। বাবা, তুমি চলে এসেছো। তুমি গত সপ্তাহে আমাকে কথা দিয়েছিলে যে আমাকে বাসন বানানো শিখিয়ে দেবে, কিন্তু তুমি শেখালেই না। দাঁড়া, এক্ষুনি তোকে শেখাচ্ছি। মুকেশ চিকুকে চাকা চালানো শেখাতে থাকে। ও নিজের ছোট্ট ছোট্ট হাত দিয়ে বাসন বানানোর চেষ্টা করে। ও ওকে এইসব শিখিয়ে পরদিন নিজের দোকানে চলে যায়। যখন ও চায়ের দোকানে খরিদ্দারদের অপেক্ষায় বসেছিল, তক্ষুনি চিকু দৌড়তে দৌড়তে সেখানে আসে। বাবা, দেখো আমি কি বানিয়েছি। আরে এ যে কবে ইডলির মতো তৈরি হয়ে গেছে। আমি তোকে এত সুন্দর কাপ বানানো শিখিয়েছিলাম, কিন্তু তুই এটা কি বানিয়ে আনলি? বাবা, আমি এইরকমই কাপ বানিয়েছি। কোনো ব্যাপার না বাবা, সামনের বার আবার চেষ্টা করবি, তাহলে একদম দারুণ কাপ তৈরি হবে। আর একদিন তুই খুব ভালো মাটির বাসন বানাতে শিখে যাবি। ছোট ছোট জিনিস দিয়ে শুরু করতে হয় বাবা। চিকু ওই ইডলি আকৃতির কাপটা বানিয়ে ওখানেই রেখে চলে যায়। তক্ষুনি একটা লোক চা খেতে আসে। আরে ভাইয়া, 1 কাপ চা বানাবেন আর ওটা মাটির কাপেই দেবেন। ভাই সাহেব, আমার কাছে মাটির বাসন নেই, বরঞ্চ আমার কাছে ডিসপোজেবল বাসন আছে, আমি তাতেই সবাইকে চা দিই। আরে কেন মিথ্যা কথা বলছো? এই তো কাপ রাখা আছে এখানে। এটা তো আমার ছেলে বানিয়েছে। আরে এটা তো দারুণ সুন্দর দেখতে কাপ, একদম ইডলির মতো একে দেখতে। আমি তো এর মধ্যেই চা খেতে চাই। মুকেশ ওই লোকটার জেদ করায় ওকে ওই ইডলি আকৃতির কাপটাতেই চা খেতে দেয়। আর ওই ইডলি আকৃতির কাপে চা খেয়ে লোকটার খুব ভালো লাগে, আর সেটা উনি কলেজের সবাইকে বলে দেন। সবাই ইডলির চা খাওয়ার আশায় ওর দোকানে চলে আসে।
আরে পুনম, আজকে তো একটা দারুণ জিনিস ঘটেছে। সবাই ওই ইডলির মতো দেখতে কাপটাতে চা খেতে চাইছিল, যেটা চিকু বানিয়েছে। এখন আমি রাত্রিবেলায় ইডলির মতো দেখতে ওই কাপ বানাবো আর সবাইকে ওই কাপেই চা খেতে দেবো। এতে আমার ব্যবসা আরো জোরে চলতে থাকবে। আরে বাহ, ইডলির চা, এর স্বাদ তো খুবই ভালো হবে। চিকু, তুই তো কামাল করে দিলি সত্যি, ইডলির মতো দেখতে চায়ের কাপ বানিয়ে। ছেলেটা কার? আমি বলেছিলাম না, আমাদের ছেলে একদিন নিশ্চয়ই অনেক বড় মানুষ হবে। দেখো, ও তোমার চায়ের ব্যবসায় কত সাহায্য করেছে। সবাই ওই কাপটাকে ইডলি মনে করে ওদের চা খেতে থাকে। একটা অন্য ধরনের আনন্দ পাওয়া যায় ওই কাপে চা খেয়ে। ওই ইডলির চা একটু আমাকেও তো খাওয়াও। যেই মাত্র পুনম ওই ইডলির আকৃতির কাপে চা খায়, তো ওর স্বাদ ওর খুব ভালো লাগে। আর ও খুব খুশি হয়ে বলে, তুমি তো এমনিতেই এত ভালো চা বানাও, আর তার উপরে যদি ইডলির কাপে চা দেওয়া হয়, তখন এটার স্বাদ আরো বেড়ে যায়। এটা যদি ইডলি চা হয় তাহলে এর স্বাদটা তো একটা অন্যরকম হবেই, তাই না? এতে ইডলির ঠিক একটা অন্যরকম গন্ধও আসে, আর এটা খাওয়ার সময় এমন অনুভূতি হয় যেন এটার সঙ্গে আপনি ইডলিও খাচ্ছেন। একদম ঠিক বলেছো তুমি। ওই কলেজে বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান লোকজন আছে, এই জন্য ওরা ইডলির চাটা বেশি পছন্দ করছে। এবার মুকেশ ইডলিওয়ালা চায়ের নামে পরিচিত হয়ে গেল, আর সবাই ওই ইডলির চা খেতে চাইতো। ইডলির চায়ে একটা অন্যরকম স্বাদ পাওয়া যেত। আরে ভাই, তোমার এই ইডলি চা তো সত্যি খুব সুস্বাদু। এটা খেয়ে অন্যরকম মজা আছে। আমার এখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে তুমি কি চা বানাতে ইন্টারেস্টেড হবে? কিন্তু তুমি চিন্তা করো না, যত টাকা লাভ হবে সবটাই তোমার থাকবে। বাস তুমি শুধু আমার রেস্টুরেন্টে চা বানানোর কাজটা করো। এই ইডলি চাকে আমার রেস্টুরেন্টে রেখে ওখান থেকে বেচো। না স্যার, আমি ইডলি চা মানুষজনকে খুশি করার জন্য বিক্রি করি, নিজের লাভের জন্য নয়। এই চাটা খেয়ে মানুষের মুখে যে আনন্দের ছাপ আসে, সেটা আমার জন্য লাভের থেকেও 1 লক্ষ গুণ বেশি। আপনার রেস্টুরেন্টে কোনো গরিব মানুষ কিন্তু পৌঁছতে পারবে না, কিন্তু আমার এই চায়ের দোকানে যে কোনো ধরনের লোক আসতে পারে। আমি এই ইডলি চা সবার জন্য বানাই, শুধুমাত্র বড় লোকদের জন্যই নয়। তোমার এই চিন্তা ভাবনা শুনে আমি সত্যি খুব খুশি হলাম। আমি তো শুধুমাত্র তোমার মনের যে ভাবটা সেটা জানার জন্য চেষ্টা করছিলাম, যে এই ইডলি চা বানানোর পরে অহংকারের তো সৃষ্টি হয়নি। তুমি হলে একজন প্রকৃত সৎ ব্যক্তি। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যে তোমার এই ইডলি চা যেন এরকম ভাবেই সারা জীবন চলতে থাকে, আর তুমি এইভাবেই মানুষের ভালোবাসা পেতে থাকো। মুকেশ এইভাবে সব লোকেদের সেবা করতে লাগলো। ও নিজের ছোট্ট দোকানটায় ইডলি চা বানিয়ে বিক্রি করত। ওই চা সবার খুব পছন্দের ছিল, আর সবাই ওকে ইডলি চা কাকু নামে বিখ্যাত করে দিল। তারপর ওর খবর ইউটিউব এবং নিউজ চ্যানেলেও প্রচারিত হতে লাগলো। সবাই ওর ইডলি চা খাওয়ার জন্য দূর দূর থেকে আসতো। ততদিনে ও মুকেশ চাওয়ালা নয়, ইডলি চাওয়ালা হয়ে গেছিল।